আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোমর ভেঙে গেছে ইরান বিরোধী মার্কিন জোটের। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা, সব আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। অরুণাচল নিয়ে চীনের নতুন কৌশল, 3 দিক থেকে চাপে ভারত। অবসরের ইঙ্গিত দিলেন এরদোগান, আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা। ভারতের সঙ্গে 255 কোটি টাকার জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল বাংলাদেশ, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। রাশিয়ার বহরে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র, ফের স্নায়ু যুদ্ধের পরিকল্পনা করছেন কি প্রেসিডেন্ট পুতিন। ভারতে বজ্রপাত ও ঝড়ে 45 জনের প্রাণহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোমর ভেঙে গেছে ইরান বিরোধী মার্কিন জোটের। ইরানের পরমাণু চুক্তির বিরোধীদের অবস্থান এখন অনেক দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউট বলছে, এই বিরোধিতা এখন মূলত কিছু রক্ষণশীল রাজনীতিক ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। তেহরান টাইমসে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ, এমনকি রিপাবলিকানরাও ইরান নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তাই ট্রাম্প যদি শুধু এই চরমপন্থীদের কথা শুনে চলেন, তবে তার রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। ওয়াশিংটন ও তেল আবিবের কিছু নব্য রক্ষণশীলদের চরমপন্থী নেতা চাচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিতে। তবে অনেক বিশ্লেষকই এই দাবি অবাস্তব ও উস্কানিমূলক বলছেন। গবেষক সিনা তুসি মন্তব্য করেছেন, এসব দাবির পেছনে উদ্দেশ্য হলো আলোচনার পথ রুদ্ধ করা। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, 69% আমেরিকান নাগরিক এবং 64% রিপাবলিকান ইরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির পক্ষে। কিন্তু যারা এই চুক্তির বিরোধিতা করছেন, তারা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করতে চাচ্ছেন। এ ব্যাপারে ট্রাম্প শিবিরে মতভেদ দেখা দিয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি, যেমন স্টিভ ব্যালন, মার্জরি টেলস গ্রিন ও টাকার কার্লসন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চান না। তাদের মধ্যে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অবস্থান বদলেছে। সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র, যারা আগে ইরান বিরোধী ছিল, এখন ইরানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চায়। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে তারা এই অবস্থান নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প চাইলে এমন একটি চুক্তি পৌঁছাতে পারেন যা ইরানকে নিয়ন্ত্রণ রাখবে। তবে সেটা হতে হবে ইরানের পুরো কর্মসূচি ধ্বংসের দাবি ছাড়াই। যুদ্ধবাজ গোষ্ঠীগুলো ভুল তথ্য দিয়ে এই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা, সব আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানি সেনাবাহিনী। 1982 সালে ইরাকি ব্যাথিস্ট শাসন থেকে খুররাম শহরের মুক্তির বার্ষিকী উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার একটি বিবৃতি জারি করেছেন। তারা বলছেন, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য এবং মূল্যবোধকে লক্ষ্য করে যে কোনো হুমকি ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর শক্তি ও কর্তৃত্বের সাথে জবাব দেবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত গর্বিত ইরান সম্পর্কে কথা বলার আগে ইসলামী বিপ্লব পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিস অপারেশন 1 এবং 2 এবং ইতিহাস পর্যালোচনা করা, যাতে তিনি কিছুটা তার ভুল গণনার সাথে মানিয়ে নিতে পারেন। গত বছর ইসলামিক প্রজাতন্ত্র অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2 এর মাধ্যমে তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছিল। 1982 সালের 24শে মে ইরানের সশস্ত্র বাহিনীর সাদ্দাম হোসেনের বিদেশি সমর্থিত ব্যাথিস্ট স্বৈরাচারী শাসন থেকে বেইত গুল মুকাদ্দাস নামে একটি বৃহৎ আকারের অভিযানের মাধ্যমে খুররাম শহরকে মুক্ত করে। সূত্র মেহের নিউজ। অরুণাচল নিয়ে চীনের নতুন কৌশল, প্রথমে নাম বদলের মাধ্যমে মানসিক আধিপত্যের চেষ্টা ভারতের অরুণাচল প্রদেশকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত রাজনীতি। চীন সম্প্রতি অরুণাচলের 27টিরও বেশি স্থানের নাম পরিবর্তন করেছে, যাকে তারা নিজেদের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দানা বেঁধেছে কূটনৈতিক উত্তেজনা। চীনের এই নামকরণ কৌশলকে ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, চীনের এমন প্রচেষ্টা হাস্যকর ও অর্থহীন।
অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বিশ্লেষকরা বলছেন চীনের এই নামকরণ কৌশল নেবে ওয়েলফেয়ার্স এবং অংশ, যেখানে মানসিক ও মানচিত্রের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা চালানো হয়। এটি শুধুমাত্র কাগজে কলমে নয়, বরং আন্তর্জাতিক মহলে এক ধরনের মিথ্যাচার প্রতিষ্ঠার প্রয়াস। বেইজিং এবার 15টি পাহাড়, 4টি গিরিপথ, 2টি নদী, 1টি হ্রদ ও 5টি জনবসতির নাম বদলে নতুনভাবে চীনা ভাষায় নামকরণ করেছে। 2007, 2021, 2023 এবং 2024 সালের পর এবার 2025-এর মে মাসে পঞ্চমবারের মতো এই উদ্যোগ নিল চীন। বেইজিং এই অঞ্চলকে চানাং নামে আখ্যা দিয়েছে, যা তাদের দাবি অনুযায়ী দক্ষিণ তিব্বতের অংশ। বিশেষজ্ঞদের মতে চীনের এই মানচিত্র কৌশল এক ধরনের ধীরে ধীরে বিষ প্রয়োগের মতো, যেখানে ঐতিহাসিক দাবি প্রতিষ্ঠাতা করে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। চীন তার পাঠ্যপুস্তকে অরুণাচলকে নিজের অংশ হিসেবে উপস্থাপন করছে, যা ভারতের বিরুদ্ধে এক ধরনের প্রজন্ম ভিত্তিক মানসিক যুদ্ধ। অবসরের ইঙ্গিত দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন, খবর মিডল ইস্ট মনিটর। হাঙ্গেরি থেকে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। এজন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। তিনি বলেন, আমরা একটি নতুন যুগে বাস করছি। তুরস্ক বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে। আপনারা কি মনে করেন দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারবো, যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে? গত 2 যুগের বেশি সময় ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন এরদোগান। তিনি আরো বলেন, অভ্যুত্থানবাদীদের লেখা সংবিধান নিয়ে তুরস্ক আর এগিয়ে যেতে পারবে না। এজন্য তিনি সংবিধান পরিবর্তনের বিরোধীদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে অংশ না নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করলেও এরদোগানের ক্ষমতা ছাড়া ইচ্ছা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। কারণ গত মার্চে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুকে গ্রেফতারের পর এরদোগানের মনোভাব নিয়ে জনমনে সংশয় বেড়েছে। 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এরদোগান প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী তার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে, তবে সেজন্য নির্বাচনের তারিখ এগিয়ে আনতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলার মূল্যের একটি চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক এই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2,10,00,000 ডলারের প্রায় 255 কোটি টাকা টাগ বোট কেনার কথা ছিল বাংলাদেশের। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ার ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে 180 কোটি রুপির প্রায় 255 কোটি টাকার চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলছে, আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ত্রয়াদেশ বাতিল করেছে। রাশিয়ার বহরে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র, ফের স্নায়ুযুদ্ধের পরিকল্পনা পুতিনের। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী একটি দেশ যখন সামরিক বা পরমাণু শক্তি অর্জনের অগ্রসর হয়, তখন অন্য দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশটি হয় প্রতিদ্বন্দ্বিতা করে, নয়তো কৌশলগত সক্ষতা গড়ে তোলে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ধরে পরস্পরের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক সখ্য বজায় রাখার পক্ষপাতিত্ব ছিল, তবুও তিনি নিষেধাজ্ঞা আরোপ করে কৌশলগত চাপ বজায় রেখেছেন। সামগ্রিকভাবে দুই দেশই একে অপরের সামরিক শক্তি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া তার সামরিক বহরে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পুনরায় সংযুক্তি শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত ইউনিয়নের আমলে ব্যবহৃত হতো এবং বর্তমানে মিগ ও সুখোই ধরনের রুশ যুদ্ধবিমান সংযুক্ত করা হয়েছে।
সংবাদ মাধ্যম নিউজউইক জানিয়েছে, এই বিষয়ে রুশ প্রশাসন এর মতামত জানার জন্য তারা যোগাযোগ করেছেন। ডিআইএ এর এই দাবি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ব্যাপকভাবে খারাপ হয়েছে, যেমনকি স্নায়ুযুদ্ধকালেও দেখা যায়নি। সামরিক বিষয়ক অনলাইন ম্যাগাজিন ওয়ার জোন জানিয়েছে, এই ধরনের ক্ষেপণাস্ত্র সম্পর্কে বর্তমানে খুবই সীমিত তথ্য পাওয়া যায়। মার্কিন পরমাণু তথ্য প্রকল্পের পরিচালক হ্যান্সি ক্রিস্টেন্স বলেছেন, তিনি বহু বছর ধরে শুনে আসছেন যে রাশিয়া তার যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সংযুক্ত করছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হওয়ার কারণে গত ২৪ ঘন্টায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, নিহতদের পরিবারের কাছে ২৪ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণের জরুরি জরিপ চালানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়। উত্তরপ্রদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া চলতে পারে। এদিকে ঝড়ের কারণে রাজ্যের ঝাঁসি জেলায় সিংখাল গ্রামে বিপুল সংখ্যক স্থানীয়রা জানান, গ্রামের এক মন্দির সংলগ্ন বৃহৎ পিপল গাছটিকে বহু টিয়া পাখির বাসস্থান হিসেবে দেখা যেত। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে অনেক টিয়া পাখি হতাহত হয়। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কোমর ভেঙে গেছে ইরান বিরোধী মার্কিন জোটের। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা, সব আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। অরুণাচল নিয়ে চীনের নতুন কৌশল, ৩ দিক থেকে চাপে ভারত। অবসরের ইঙ্গিত দিলেন এরদোগান, আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা। ভারতের সঙ্গে ২৫৫ কোটি টাকার জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল বাংলাদেশ, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। রাশিয়ার বহরে আবারও পরমাণু ক্ষেপণাস্ত্র, ফের স্নায়ুযুদ্ধের পরিকল্পনা করছেন কি প্রেসিডেন্ট পুতিন? ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের প্রাণহানি। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।